স্বাগতম যুক্তিবিদ্যা প্রথম পত্র ক্লাসে। আমি শামীমা শাহীন, সহকারী অধ্যাপক, যুক্তিবিদ্যা, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমরা যে অধ্যায়টা জানবো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, যুক্তির উপাদান। আজকের বিষয় পদের ব্যাপ্তি বা ব্যাপ্যতা। আজকে পড়ানোর শেষে আমরা যা জানতে পারবো বা শিখতে পারবো তা হলো পদের ব্যাপ্তি সম্পর্কে জানতে পারবো, পদের ব্যাপ্তির নিয়ম সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পদের ব্যাপ্তি কথাটি বারবার বললাম। এই পদের ব্যাপ্তি বা ব্যাপ্যতা একই কথা। তাহলে আমরা পদের ব্যাপ্তি বলতে আমরা কি বুঝি? পদের ব্যাপ্তি বলতে আমরা বুঝি পদের ব্যাপকতা বা প্রসারতায়। ইতিপূর্বে আমরা এই ক্লাসগুলো নিয়েছি, তারপরেও পূর্বের ক্লাসগুলো আবার একটু আলোচনা করে আমরা পরবর্তী ক্লাসে যাব। তা পদের ব্যাপ্তি বলতে আমরা বুঝি পদের ব্যাপকতা বা প্রসারতা। কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হওয়ার পর একটি পদ যে পরিমাণ ব্যক্তাত্ব নির্দেশ করে তার দ্বারা সে পদের ব্যাপকতা নির্ণীত হয়। একটি পদ কোনো সময় তার সম্পূর্ণ ব্যক্তাত্বকে নির্দেশ করে, আবার কোনো সময় আংশিক ব্যক্তাত্বকে নির্দেশ করে। তাহলে কি দাঁড়ালো? যে পদের যে পরিমাণ ব্যক্তাত্বকে নির্দেশ করবে এই নির্দেশ দ্বারাই পদের ব্যাপকতা নির্ণীত হবে। কিন্তু কখনো এই পদটা সম্পূর্ণ ব্যক্তাত্বকে নির্দেশ করে, আবার কখনো তার আংশিক ব্যক্তাত্বকে নির্দেশ করতে পারে। এখন আমরা দেখব আবার পদের ব্যাপকতার নিয়ম। আমরা ইতিপূর্বে জানি, তারপরে আবার বলি, পদের ব্যাপকতা সম্পর্কে কয়টি নিয়ম আছে? দুটি নিয়ম। যথা সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, কিন্তু বিশেষ যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ অব্যাপ্য। 2, নয়াত্মক বা নেতিবাচক যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু সদার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। আমি এই কথাটা আবারও এই নিয়মটা বলার কারণ হচ্ছে এই নিয়মটা না জানলে আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী আলোচনায় গিয়ে অসুবিধায় পড়বো। এই জন্য এটাকে বারবার আমরা গুরুত্ব দিচ্ছি এবং তোমরাও এটাকে মনোযোগ সহকারে শ্রবণ করবা। এখন দেখো, এই ব্যাপকতার এই নিয়ম দুটি 4 প্রকার যুক্তিবাক্যের ক্ষেত্রে প্রয়োগ করলে যে ফলটা পাবো সেই ফলটা হচ্ছে, দেখো, এ যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটি ব্যাপ্ত কিন্তু বিধেয় পদটি অব্যাপ্ত বা অব্যাপ্য। ই যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্ত। আই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি অব্যাপ্য কিন্তু বিধেয় পদটি ব্যাপ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে ব্যাপ্যতার নিয়ম দেখলাম এবং নিয়ম জানলাম যে ওখানে বারবার আমাদের মনোযোগ দিতে হবে। যে কি বলেছিলাম, যে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য ছিল কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য ছিল, আর নয়াত্মক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য ছিল কিন্তু সদার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য ছিল, তাই না? তাহলে এখানে এখন আমরা দেখব যে এ যুক্তিবাক্য। তাহলে এ যুক্তিবাক্যর পুরো নামটা কি ছিল? সার্বিক ইতিবাচক যুক্তিবাক্য। তাহলে সার্বিক যুক্তিবাক্য আমরা এর পুরো নাম, তাহলে এটাকে সার্বিক বলে ফেলছি, সুতরাং সার্বিক যুক্তিবাক্য। এখন দেখো এটা ইতিবাচক না নেতিবাচক, তাহলে কি হবে? এটা সার্বিক ইতিবাচক। তাহলে নিয়মটার সাথে মিলিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব এই যুক্তিবাক্যের কোন পদটি ব্যাপ্য। আমরা ইতিপূর্বে বলেছি এই যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটি ব্যাপ্য, কিন্তু কি হবে? বিধেয় পদটি অব্যাপ্য। কেন? কারণ এই যুক্তিবাক্য সার্বিক, এই জন্য উদ্দেশ্য পদটি ব্যাপ্য। এবং এই যুক্তিবাক্য ইতিবাচক, সেজন্য ইতিবাচক যুক্তিবাক্যে কি বলা হচ্ছিল? যে ইতিবাচক যুক্তিবাক্যের বিধেয় পদটি অব্যাপ্য। সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য হলো কিন্তু বিধেয় পদটি অব্যাপ্য হলো। এখন দেখো, যেমন এই উদাহরণটা দেখি, যেমন সকল মানুষ হয় মরণশীল। এখানে
খেয়াল করো যে বাক্যটাকে বলা হচ্ছে সকল মানুষ হয় মননশীল। অবশ্যই এটা সার্বিক যুক্তিবাক্য এবং ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচক, কারণ এখানে হ্যাঁ সূচক চিহ্ন, সংযোজকটা হ্যাঁ সূচক আছে। সুতরাং এই যুক্তিবাক্যের, যেহেতু এই যুক্তিবাক্য, তাহলে এই যুক্তিবাক্যের কি হবে? উদ্দেশ্য পদটা ব্যাপ্য হবে এবং বিধেয় পদটি অব্যাপ্য হবে। কারণ এখন দেখো যে এই যুক্তিবাক্যে মানুষ পদটিকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মানুষ বলতে দুনিয়ার সব মানুষকে ইঙ্গিত করা হচ্ছে। কাজেই বাক্যটিতে উদ্দেশ্য পদ মানুষ পদটি ব্যাপ্য হয়েছে, কিন্তু বিধেয় মননশীল পদটি সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়নি, কারণ মননশীল পদের আংশিক ব্যক্তিত্বকে মানুষের বেলায় স্বীকার করা হচ্ছে। কারণ মননশীল জীবের সব মানুষ, মননশীল যে যতগুলো জীব আছে সবাই তো মানুষ না, তাহলে মানুষ ছাড়া অন্যান্য মননশীল জীব আছে যা বাদ পড়ে গেছে। সুতরাং মননশীল জীবের ব্যক্তিত্ব খুবই ব্যাপক, এর একটি অংশকে শুধু মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। কাজে উপরোক্ত বাক্যটিকে আমরা কি বলবো? মননশীল পদটি অব্যাপ্য। নিশ্চয় বুঝতে পেরেছ। আবারও বলছি যে এই যুক্তিবাক্য যেহেতু সার্বিক, সেজন্য এর উদ্দেশ্য পদটি ব্যাপ্য হবে। এই যুক্তিবাক্যের মানে বিধেয় পদটি, যেহেতু এই যুক্তিবাক্য ইতিবাচক, বিধেয় পদটি অব্যাপ্য হবে। সুতরাং এখানে আমরা সকল মানুষ হয় মননশীল, এই যুক্তিবাক্যে মানুষ পদটিকে ব্যাপ্য বলবো এবং মননশীল পদটি অব্যাপ্য। এখন দেখা যাক ই যুক্তিবাক্য। শিক্ষার্থীরা খেয়াল করো, ই যুক্তিবাক্যের পুরো নামটা কি ছিল? মনে করার চেষ্টা করো যে এই যুক্তিবাক্যের পুরো নামটা ছিল সার্বিক, নেতিবাচক বা নয়াত্মক। তাহলে এর আমরা নিয়মে কি দেখেছিলাম? নিয়মে বা একটু আগে আমরা যে চার প্রকার যুক্তিবাক্যের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা কি বলেছিলাম? ই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য, তাই না? উদ্দেশ্য এবং বিধেয় পদ ব্যাপ্য। এখন এইটাকে যদি আমরা পরীক্ষা করে দেখার চেষ্টা করি তাহলে এটা মিলাতে পারবো। যেমন ই যুক্তিবাক্য হচ্ছে সার্বিক, সেজন্য এর উদ্দেশ্য পদটা কি হবে? ব্যাপ্য হবে। আর যেহেতু নয়াত্মক, তাহলে আমরা নিয়মে দেখেছিলাম নয়াত্মক যুক্তিবাক্যের বিধেয় পদটি ব্যাপ্য, তাহলে এই যুক্তিবাক্য এক হিসাবে সার্বিক আবার নয়াত্মক, সুতরাং এর দুটো পদই ব্যাপ্য। এখন এটাকে আমরা আলোচনায় নিয়ে আসলে আমরা ক্লিয়ার হতে পারবো। দেখো যে এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। একটি দৃষ্টান্ত দেই, দৃষ্টান্তটা খেয়াল করো। কোনো মানুষ নয় অমর। এখানে কি বলা হচ্ছে? কোনো মানুষ নয় অমর। এটা সার্বিক না বিশেষ? তোমাদের যে যুক্তি রূপান্তর করেছিলাম সেখানে বলা হচ্ছিল না যে কোনো এবং নয় থাকলে সেটা সার্বিক হবে এবং নেতিবাচক, এটা জন্য ই যুক্তিবাক্য সার্বিকই এটা। তাহলে এখানে সার্বিক যুক্তিবাক্য ই বাক্য, এখানে কোনো মানুষ নয় অমর, এই যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ মানুষ সামগ্রিক অর্থে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সমস্ত মানুষকে ইঙ্গিত করছে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব মানুষকে ইঙ্গিত করে। সুতরাং এই পদটি ব্যাপ্য। আর এখানে মানুষ, যেহেতু এখানে কাজে এই যুক্তিবাক্যে মানুষ পদটি ব্যাপ্য, আবার বিধেয় পদ অমর পদটিকে সামগ্রিক অর্থে ব্যবহার করেছে, কারণ সমস্ত মানুষই অমর, সরি কোনো মানুষ নয় অমর, অর্থাৎ সকল মানুষই মরণশীল হয়ে থাকে। সুতরাং এই বাক্য, এই পদটিও অর্থাৎ বিধেয় পদটি, অমর পদটিও ব্যাপ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে এই পদের ব্যাপ্যতা পড়লাম, অর্থাৎ পদের ব্যাপকতা, ব্যাপ্যতা বলতে কি বুঝি পড়লাম এর আগের ক্লাসে। পদের ব্যাপ্যতার নিয়ম দেখলাম এবং আজকে যেটা দেখলাম সেটা দেখলাম হচ্ছে যে ব্যাপ্যতার নিয়ম অনুসারে এ ই যুক্তিবাক্যে কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য, অর্থাৎ তার আমরা মিলিয়ে অর্থাৎ পরীক্ষামূলকভাবে আমরা দেখানোর চেষ্টা করলাম যে এ যুক্তিবাক্যের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য, ই যুক্তিবাক্যের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য। তাহলে আমরা আলোচনার শেষাংশে আমরা বলতে পারি, উপসংহারে বলতে পারি যে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ই যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য। আর তোমরা সব সময় ওই নিয়ম দুটোকে অনুসরণ করবা এবং নিয়ম দুটোকে মুখস্থ করে রাখবা, তা না হলে আমরা শুধু এই অধ্যায় না, পরবর্তী যে কোনো অধ্যায়তে গেলে আমাদের এই ব্যাপ্যতার কথাটা
বারবার আসবে। আর আমরা যদি ব্যাপ্যতা না জানি তাহলে অনুমান সম্পর্কে জানতে পারবো না, যুক্তি সঠিক চিন্তা করতে পারবো না। আমরা আগামী ক্লাসে, তাহলে তোমাদের আগামী ক্লাসে পড়া থাকলো এই যে এ এবং ই যুক্তিবাক্যে কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য, এটা খুব আয়ত্তে আনবে। এবং আগামী ক্লাসে আমরা দেখাবো আই এবং ও যুক্তিবাক্য, এবং এইটা একটি সংক্ষিপ্ত আকারে একটা সূত্র আছে, এই সূত্রকে আলোচনা করব। সবাইকে ক্লাস করার জন্য ধন্যবাদ।